आज অনলাইন ক্লাসে আলোচনা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার বাকি অংশ মানে শেষাংশ। এর আগে দুটো ক্লাসে আফ্রিকা কবিতা নিয়ে আলোচনা করেছি, আফ্রিকা কবিতার প্রেক্ষাপট নিয়ে, আফ্রিকা কবিতা কোন সময় রচিত হয়েছে আর কবিগুরুর এই কবিতা রচনার মূলে কোন ভাবনা কাজ করেছে, কোন উদ্দেশ্য কাজ করেছে, সেই সব আলোচনা করা হয়ে গেছে। আলোচনা করা হয়েছে প্রথম অংশ, যার লাইন ধরে ব্যাখ্যাও করে দিয়েছি। আজকের আলোচনা হবে শেষের দিকের অংশ, যেখান থেকে শুরু হয়েছে আফ্রিকার বুকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির আগমন আর অবর্ণনীয় অত্যাচারের কথা। এই কবিতার শেষাংশে আছে আফ্রিকার বুকে সেই বিভৎসতার, সেই অমানবিকতার, সেই নৃশংসতার রূপ এবং যা অনতি বিলম্বে বন্ধ হওয়া উচিত এবং আফ্রিকার বুকে সেই ক্রান্তিকাল বন্ধ হয়ে, অর্থাৎ যে সময় অন্ধকার যুগ চলছে সেই অন্ধকার যুগ শেষ হয়ে আলোর দিশা দেখা যাক, আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে উঠুক এবং আফ্রিকায় আগত এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারের কারণে আফ্রিকা যে ক্ষতবিক্ষত হয়েছে, অপমানিত হয়েছে, আফ্রিকা যে কলঙ্কিত হয়েছে, তার পাশে দাঁড়িয়ে এই নৃশংসতার জন্য, অমানবিকতার জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এবং ক্ষমা চাইবেন কে? না, যুগান্তরের কবি। যুগান্তরের কবি, যুগান্তের কবি, যিনি একটা যুগের অবসান ঘটিয়ে আর একটা যুগের প্রতিষ্ঠা কামনা করেন, যিনি অন্ধকার যুগের অবসান ঘটিয়ে আলোর যুগের আশাবাদী। সেই যুগান্তের কবির কাছে কবি মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান জানিয়েছেন যাতে আফ্রিকার পাশে দাঁড়িয়ে আফ্রিকার কাছে নত শিরে, নত জানু হয়ে হাত জোড় করে ক্ষমা চায় এই বিভৎসতা, এই অমানবিকতা এবং নৃশংসতার জন্য। যাই হোক, আজকের তাহলে আলোচনা হবে কবিতার পরবর্তী অংশ। তোমরা বইটা সামনে রাখবে, বোঝানোর সময় মাঝে মাঝে লাইন ফলো করবে। যদি কোনো লাইন বুঝতে না পারো, কোনো শব্দ বুঝতে না পারো, তাহলে আমাকে কিন্তু এই আলোচনার মাঝেই জিজ্ঞেস করবে, যাতে আমরা শুধু একটানা একঘেয়েমি ক্লাস না করে একটু অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই কবিতার বাকি অংশটা একটু মজাদার করে, একটু ইন্টারেস্টিং করে পড়তে পারি, বুঝতে পারি। হায় ছায়াবৃতা। একটু আগেই আমি জিজ্ঞেস করলাম যে ছায়াবৃতা এটাকে যদি বিশ্লেষণ করা হয়, মানে সন্ধি বিচ্ছেদ করা হয়, তাহলে দুটো পদ আমরা পাবো। একটা হলো ছায়া আর একটা হলো আবৃতা। ছায়া যোগ আবৃতা, ছায়াবৃতা। এটা আবার সমাসবদ্ধ পদ, যদিও এখনো পর্যন্ত তোমাদের সমাস শুরু হয়নি। তো সমাস ক্লাস 8-এ ছিল। এই সমাসবদ্ধ পদকে যদি আমরা ব্যাস বাক্যে নিয়ে যাই, ব্যাস বাক্য তৈরি করি, তাহলে দাঁড়াবে ছায়া দ্বারা আবৃতা। মনে পড়ছে তোমাদের? ক্লাস 8-এ তো ছিলই। এই যে ছায়া দ্বারা আবৃতা, দ্বারা, দ্বারা করণ কারকের ক্ষেত্রে দ্বারা হয়, আর করণ কারকের নামের সঙ্গে সম্পর্ক রেখে করণ তৎপুরুষ সমাস বলা হয়। তৎপুরুষ সমাস বলে একটা সমাসের নাম ছিল, এটা মনে পড়ছে? তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস ক্লাস 8-এ ব্যাকরণ বইতে ছিল, অনুশীলনীতে ছিল। যাই হোক, ছায়া দ্বারা আবৃতা, ছায়া দ্বারা ঢাকা, ছায়া দ্বারা আচ্ছন্ন, তাহলে ছায়াবৃতা। হায় ছায়াবৃতা। যদি আমরা ছায়াবৃতা এই সমাসবদ্ধ পদকে
স্ত্রীলিঙ্গে দেখি, কবি কিন্তু স্ত্রীলিঙ্গেই বলেছেন। কবি নারী রূপে কল্পনা করেছেন, কবি মানবী রূপে কল্পনা করেছেন, কবি মাতৃরূপে কল্পনা করেছেন। তাই ছায়াবৃতা নাহলে ছায়াবৃত হতো, ছায়াবৃতা মানে স্ত্রীলিঙ্গে। তাহলে ছায়াবৃতা, তাহলে ছায়াবৃতা বলে যাকে সম্বোধন করা হচ্ছে আমরা বুঝতেই পারছি কবি কাকে সম্বোধন করছেন ছায়াবৃতা বলে? আফ্রিকাকে। হ্যাঁ, আফ্রিকাকে। আমরা আক্ষরিক অর্থে যদি বুঝতে চাই তাহলে আফ্রিকা তো ছায়া দ্বারাই ঢাকা, কারণ এর আগের স্তবকে আলোচনা করা হয়েই গেছে যে আফ্রিকা ঘন জঙ্গলাকীর্ণ, গভীর জঙ্গলের অভ্যন্তরে দিনের বেলাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তার মানে ছায়া দ্বারা ঢাকা, ছায়া দ্বারা ঘেরা, ছায়াচ্ছন্ন আফ্রিকা, তাই ছায়াবৃতা। এই আফ্রিকাকে ডার্ক কন্টিনেন্টও বলা হয়, কারণ সত্যি ছায়াচ্ছন্ন, নিবিড় অরণ্যের অভ্যন্তরে ছায়া প্রবেশ ছায়া দ্বারা ঢাকা রয়েছে, সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তাহলে হায় ছায়াবৃতা। এবারে হায় শব্দটা কবি কেন আফ্রিকার আগে যোগ করেছেন? মানে ছায়াবৃতা যদি আফ্রিকা হয়, আফ্রিকাকে যদি ছায়াবৃতা বলে সম্বোধন করেন, তার আগে হায় শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? হায় শব্দটা কখন ব্যবহার করা হয়? কি ধরনের আবেগ, কি ধরনের অনুভূতি প্রকাশ করার জন্য আমরা হায় ব্যবহার করি? দুঃখ। আক্ষেপ করি যখন আমরা, যখন সমব্যথী হই কারোর কষ্টে, কারোর দুঃখে, যখন সমব্যথী হই, তার দুঃখ কষ্ট আমাদেরকে ব্যথিত করে, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমরা যখন তার চোখের জলটাকে মুছতে যাই, তখন সমব্যথী হয়ে আমরা হায় শব্দটাকে ব্যবহার করি যে হায় ছায়াবৃতা। এই ছায়াবৃতা আফ্রিকার কি কষ্ট, কি যন্ত্রণা, কারণ আফ্রিকার প্রতি যথেষ্ট অবহেলা করা হয়েছে, দীর্ঘকাল ধরে অবহেলা করা হয়েছে, দীর্ঘ কয়েক শতাব্দী ধরে আফ্রিকা অবহেলিত হয়েছে। ইউরোপীয় সভ্য দেশগুলোর দ্বারা, এমনকি সারা বিশ্বের দ্বারা কিন্তু অবহেলিত হয়েছে। প্রধানত এখানে ইউরোপীয় দেশগুলোর কথা বলা হয়েছে, কারণ সেই সময় তথাকথিত উচ্চ শিক্ষিত, তথাকথিত সভ্য বলতে আমরা যাদেরকে বোঝাতাম বা যাদেরকে বুঝি, তারা হল কিন্তু ইউরোপিয়ানরা। তাহলে ইউরোপীয় দেশগুলো তারা এতদিন ধরে অবহেলার দৃষ্টিতে দেখেছে, অবজ্ঞার দৃষ্টিতে দেখেছে, আড়ালে করে রেখে দিয়েছে। যাই হোক, আড়ালে করে রাখলেও, অবহেলায় রাখলেও আফ্রিকা নিজের মতো করেই সুন্দর, আফ্রিকা নিজের মতো করেই আনন্দে ছিল, নিজের মতো করে নিজেকে তৈরি করেছিল। কিন্তু এই হায় শব্দটা দ্বারা আফ্রিকার প্রতি বঞ্চনা, উপেক্ষা, অবহেলা এই দিকটাকে প্রকাশ করা হচ্ছে যে হায় ছায়াবৃতা, কি ঘটতে চলেছে ছায়াবৃতা আফ্রিকার বুকে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটার নিচে, আক্ষরিক অর্থে কালো ঘোমটা মানে এখানে গাছপালায় ঢাকা, এখানে অরণ্যে ঘেরা, তাই কালো ঘোমটায় ঢাকা মানে ছায়াচ্ছন্ন। কালো ঘোমটা মানে বুঝতে পারছো তো, ঘোমটায় ঢাকা মুখ, বাইরে থেকে সেই অর্থে দেখা যায় না, কিন্তু কখনো কখনো ঘোমটায় ঢাকা মুখও অস্পষ্টভাবে দেখা যায় যদি সেই ঘোমটা কিছুটা ট্রান্সপারেন্ট হয়। কিন্তু যদি কালো ঘোমটার নিচে ঢাকা থাকে তাহলে মুখটাকে বাইরে থেকে দেখা যায় না। তার মানে এখানে অন্ধকারের গাঢ়ত্বটাকে প্রকাশ করছে। কালো ঘোমটার নিচে ঢাকা রয়েছে। বাইরের দিক থেকে সেই ইউরোপীয় সভ্য সমাজ বুঝতে পারেনি যে আফ্রিকার মধ্যে তার একটা মানবিকতার রূপ রয়েছে, আফ্রিকার মধ্যে মানবতার রূপ রয়েছে, আফ্রিকার মধ্যে মানব রূপ রয়েছে, আফ্রিকার মধ্যে রয়েছে প্রেম, প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা, আফ্রিকার মধ্যে রয়েছে উদারতা, সরলতা, আফ্রিকার মধ্যে রয়েছে আপন করে নেওয়ার যে প্রবণতা। এই সবই অপরিচিত ছিল, কারণ বাইরের
ঘন অরণ্যের আড়ালে তার অভ্যন্তরে যে আফ্রিকা রূপ, সেই আফ্রিকা রূপটা কিন্তু মানব রূপ। আর এই মানব রূপটা মানে মানবতার রূপটা, মানবিকতার রূপটা অপরিচিত ছিল। বলো কাদের কাছে অপরিচিত ছিল এই মানব রূপটা? বহির্জগতের মানুষের কাছে। বিশেষ করে আমরা উল্লেখ করব সেই বহির্জগতের মানুষ বলতে বহির্জগৎ, হ্যাঁ, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। কতগুলো বিশেষণ আমরা যোগ করে দেব, যে সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী, ক্ষমতাবান এবং অহংকারে অন্ধ। তো সেই সমস্ত মানুষের কাছে অপরিচিত ছিল যে আফ্রিকার একটা সুন্দর মানব রূপ হয়েছে। মানে আফ্রিকার নিজস্ব যে কৃষ্টি, যে নিজস্ব সংস্কৃতি, সেটা অপরিচিত ছিল, আড়ালে ছিল। সেই আড়ালে বা অপরিচিত ছিল এতদিন ধরে কিসের কারণে? না উপেক্ষার আবিল দৃষ্টিতে। এবারে আবিল শব্দের অর্থ কি? আবিল মানে কি? অস্বচ্ছ, ঝাপসা। আবিল মানে অস্বচ্ছ বা ঝাপসা। তাহলে উপেক্ষার আবিল দৃষ্টিতে, দেখো আমি যদি কারোর দিকে প্রকট ভাবে তাকাই, প্রকট, একবারে প্রকট ভাবে মানে পর্যবেক্ষণ করি, তাহলে আমার দৃষ্টিটা নিশ্চয়ই ঝাপসা হবে না। ঝাপসা দৃষ্টিতে আমি ঠিক মতো পর্যবেক্ষণ করতে পারবো না। হয়তো দেখছি, দেখার মধ্যে অনেক রকমের পার্থক্য আছে না? তোমাদের তো একটা অভিজ্ঞতা আছেই, বইয়ের দিকে তাকিয়ে রয়েছি, বইয়ের দিকে তোমরা তাকিয়ে থাকো, পড়ছো, কিন্তু দেখবে কখনো কখনো পড়তে পড়তে লাইনগুলো হালকা ঝাপসা হয়ে গেল। তাকিয়ে আছো, দেখছো, কিন্তু লাইন দেখা যাচ্ছে, চোখে পড়ছে, লাইন দেখছো, কিন্তু লাইনের অক্ষরগুলো আস্তে আস্তে কেমন ঝাপসা হয়ে গেল। কেন ঝাপসা হয়ে গেল? কারণ মন সেই মুহূর্তে আর লাইনের দিকে নেই। মানে চোখের দৃষ্টির সঙ্গে যখন মন একসাথে সংযুক্ত না হয়, তখন কিন্তু আস্তে আস্তে ওগুলো ঝাপসা হতে থাকে। তাহলে ঝাপসা মানে কি? ঝাপসা মানে প্রকট নয়, ঝাপসা মানে অস্পষ্ট, অস্বচ্ছ। তার মানে উপেক্ষার মধ্যে অস্বচ্ছতা আছে, উপেক্ষার মধ্যে একটা ঝাপসা ব্যাপার আছে, উপেক্ষার মধ্যে একটা অবহেলার ব্যাপার আছে। কারোর দিকে একেবারে সতর্কভাবে দৃষ্টি দেওয়া, সজাগ দৃষ্টি দেওয়া, ভালোভাবে, মানে পুরো কেয়ার করা যাকে বলা হয়, মানে ওইভাবে দৃষ্টি দেওয়া। আর কারোর প্রতি অবজ্ঞা করলে, অবহেলা করলে আমরা কি তার দিকে অতখানি কেয়ার নিয়ে দৃষ্টি দিই? ওই রকম কেয়ারফুল দৃষ্টি দিই না আমরা। তার মানে আফ্রিকা বলে একটা মহাদেশ আছে, ওকে, আফ্রিকা বলে একটা মহাদেশ আছে, চারদিকে প্রায় সমুদ্র দ্বারা ঘেরা। কোনো কোনো অঞ্চলে রয়েছে মরুভূমি, আর বেশিরভাগটাই বন জঙ্গলে ঘেরা। দিনের বেলায় প্রচন্ড গরম, রাতে প্রচন্ড ঠান্ডা। এরকম একটা প্রতিকূলতার মধ্যে আফ্রিকা বলে একটা মহাদেশ আছে, ওকে, আছে, ঠিক আছে, আছে। তো আমার কি, আফ্রিকাকে বাম হাতে রেখে ইউরোপ থেকে ভারতবর্ষে যাতায়াত চলছে, ভারতবর্ষে এই এশিয়ার দেশগুলোতে যাতায়াত চলছে। তাহলে ইউরোপ থেকে যখন ভারতবর্ষে জলপথে ইউরোপিয়ানরা আসছে, তখন ইউরোপ থেকে আসার সময় আফ্রিকা কোন হাতে পড়বে? ডান হাতে না বাম হাতে? বাঁ দিকেই পড়বে। আটলান্টিক হয়ে, ধরো ভূমধ্যসাগর থেকে আটলান্টিক হয়ে যদি আফ্রিকাকে রেখে ভারতবর্ষের দিকে আসতে হয় ইউরোপিয়ানদের, তার মানে আসার সময় বাম হাতে আফ্রিকা পড়বে। তার মানে আফ্রিকা বলে এরকম একটা বিরাট মহাদেশ আছে, ও জঙ্গলে পরিকীর্ণ, ওর মধ্যে কি থাকতে পারে? কিছুই নেই। এতদিন ধরে একটা অবজ্ঞা, অবহেলার ঝাপসা দৃষ্টির কারণে আফ্রিকার অভ্যন্তরে যে একটা মানব রূপ ছিল, আফ্রিকার অভ্যন্তরে যে একটা মানবতার রূপ ছিল, মানবিকতার রূপ ছিল, তাদের যে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ছিল, সেটা এতদিন ধরে উপেক্ষার আবিল বা ঝাপসার দৃষ্টিতে আড়ালে থেকে গিয়েছিল। এই পর্যন্ত বোঝা গেল? এবং এই প্রসঙ্গে আমি আবার বলছি যে ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত, মানে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার মধ্যে যে মানব সম্পদ রয়েছে, আফ্রিকার মধ্যে যে বিপুল সম্পদ রয়েছে, সেই সম্পদ বা মানব সম্পদের প্রতি কোনো
লোভী দৃষ্টি সেই অর্থে পড়েনি, কারণ এতদিন পর্যন্ত তাদের সামনে উদ্ঘাটিত হয়নি আফ্রিকার অভ্যন্তরীণ জীবন। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে যখন জানা গেল, খবর পাওয়া গেল, তখন সেই উপেক্ষার ঝাপসা বা আবিল দৃষ্টি সরে ওদের প্রকট দৃষ্টি পড়ল। কিন্তু সেই প্রকট দৃষ্টির মধ্যে লোভ ছিল, মানে লোভী দৃষ্টি পড়ল। আর সেই লোভী দৃষ্টি পড়ার সাথে সাথে একে একে ইউরোপের সেই দেশগুলো হাজির হলো, আফ্রিকার বুকে পা রাখলো, আফ্রিকাকে বশীভূত করার জন্য, আফ্রিকাকে করায়ত্ত করার জন্য, শৃঙ্খলিত করার জন্য। কিন্তু ইউরোপে তো অনেকগুলো দেশ, আর আফ্রিকা বিরাট একটা মহাদেশ। তাহলে সেই বিরাট মহাদেশের ওপরে একটা দেশ আধিপত্য স্থাপন করে বজায় রাখবে, সেটা প্রায় অসম্ভব, কারণ প্রতিকূলতা। অতএব নিজেদের মধ্যে কি হলো না, একটা অলিখিত চুক্তি হয়ে গেল যে এই দেশ তাদের দখলীকৃত এই জায়গাগুলোকে তারাই শাসন করবে, সেখান থেকে যা সম্পদ লুট করে নিয়ে যাবে, তাদের মাতৃভূমি, তাদের দেশগুলো উপকৃত হবে। কিন্তু মাঝে মাঝে এই আফ্রিকাতে আধিপত্যকে কেন্দ্র করে ইউরোপেও কিন্তু মাঝে মাঝে সংঘাত চলছে, ইউরোপের দেশগুলোর মধ্যেও কিন্তু সংঘাত চলছে। তাহলে যখন উপেক্ষার আবিল তথা ঝাপসা দৃষ্টি সরে গেল এবং ইউরোপিয়ানরা বুঝতে পারলো যে আফ্রিকার বুকে বিপুল সম্পদ লুকিয়ে রয়েছে, তখন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এখানে লোহার হাতকড়ি মানে শেকল, এখানে শৃঙ্খলিত করার কথা বলা হয়েছে, এখানে পরাধীনতার কথা বলা হয়েছে। আফ্রিকাকে পরাধীন করতে এলো, আফ্রিকার মানুষদেরকে বন্দী করে তাদের উপরে কর্তৃত্ব বা আধিপত্য বিস্তার করে, যাতে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে, নিজেদেরকে আরো শক্তিশালী করতে পারে, তার জন্যই ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে। এবারে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, তো বলো ওরা মানে তাহলে কারা? হ্যাঁ, শুধু ইউরোপীয় বললে কিন্তু একটু রাইট, শুধু ইউরোপীয় বললে একটু ভুল হবে। তার কারণ ইউরোপীয়রা বলার সাথে সাথে আমরা যেন সমস্ত ইউরোপীয়দেরকে খারাপ বলে অভিহিত করছি, তা তো হতে পারে না। সাম্রাজ্যবাদী কথাটা অবশ্যই এখানে যুক্তিসঙ্গত। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি এবং সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো অবশ্যই লোভী, অহংকারী, তারা সুযোগ সন্ধানী, স্বার্থপর। তাহলে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি এলো লোহার হাতকড়ি নিয়ে। তার মানে যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো, সেই শক্তিগুলো কোন কোন দেশে ছিল বা কোন কোন দেশ, কোন কোন সাম্রাজ্যবাদী শক্তি এসছে? ফ্রান্স এসছে, ইংল্যান্ড এসছে, জার্মানি এসছে, বেলজিয়াম এসছে, ইতালি এসছে। তো এরা এখানে লোহার হাতকড়ি নিয়ে এসেছে। নখ যাদের তীক্ষ্ণ, ভয় পেয়ে গেল নাকি কেউ? নখ, আমি নখগুলো আজকেরই কেটে ফেলেছি, নাহলে দেখাতে পারতাম। নখ যাদের তীক্ষ্ণ, নখ থবা, শুধু কি নখ, দাঁত, নখ। তার মানে দাঁত নখ যদি কেউ বের করে, নৃশংসতা, বীভৎসতা, ভয়ঙ্করতা আর চূড়ান্ত। নখ, নখ মানে কি হাতের নখ দিয়ে তারা আঁচড়েছে, কামড়েছে? এখানে নখ বলতে কি কেড়ে নেওয়ার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য যে যে অস্ত্রগুলো তারা ব্যবহার করেছে। আধিপত্য বিস্তার করার জন্য কি নখটাকে কাজে লাগবে? আক্ষরিক অর্থে এই হাতের নখগুলোকে কাজে লাগাবে কেউ? বলো। তাহলে নখ মানে হচ্ছে সেই লোভের নখ, বিভৎসতার নখ। চাবুক আছে, বন্দুক আছে, তলোয়ার আছে, আরো যে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে আধিপত্য বিস্তার করার জন্য, এখানে তাদের লোভের নখের কথা বলা হয়েছে। আর লোভের নখ মানে উগ্রতা। আর সেই নখ যখন বিভৎস রূপ নেয়, তখন সেটা একেবারে মানবতার সীমা ছাড়িয়ে অমানবিকতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায়। নখ যাদের তীক্ষ্ণ
এবং সেই তীক্ষ্ণ নখ কার থেকেও তীক্ষ্ণ, কার থেকেও আরো বেশি ভয়ঙ্কর, তীব্র তীক্ষ্ণ। বলো কার থেকে? আফ্রিকার নেগড়েদের থেকে। তোমার নেগড়ের চেয়ে, তাহলে তোমার মানে আফ্রিকার, আফ্রিকার নেগড়ের চেয়ে, আফ্রিকার নেগড়ে এমনিতেই আফ্রিকা হচ্ছে প্রতিকূল। আফ্রিকার গভীর জঙ্গলের অভ্যন্তরেও প্রতিকূলতা, সেখানে যে সমস্ত নেগড়ের দল, আর নেগড়ে নেগড়ে মানে হচ্ছে কিছুতেই ছাড়বে না, মানে খাবলে খুবলে শেষ করে দেবে, সেই যে নেগড়ে দল, যখন নেগড়ের দল ঘিরে ধরে তখন একেবারে প্রাণ শেষ, মানে মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে আফ্রিকার নেগড়ের যে নখ সে তো তীক্ষ্ণ, কিন্তু তার থেকেও তীক্ষ্ণ। তার মানে এদের নখ জানোয়ারের নখকেও হার মানায়। জানোয়ারের মধ্যেও তাও একটা সীমা আছে। সেই জানোয়ার, সেই নেগড়ের দল, তারা তাদের সেই তীক্ষ্ণ নখ বের করে শিকার করার জন্য, তাদের পেট ভরানোর জন্য। কিন্তু নেগড়ে নেগড়েকে শিকার করে না। আর এখানে মানুষ আফ্রিকার নেগড়ের থেকেও তীক্ষ্ণ নখ বের করে কাকে শিকার করছে? মানুষ হয়ে মানুষকে শিকার করছে। লজ্জা, নির্লজ্জতার চূড়ান্ত। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল। আগে এসেছে লোহার হাতকড়ি নিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির ছত্র ছায়ায়, তাদের সহযোগিতায় একটা শ্রেণী এসে পৌঁছালো যারা মানুষকে নিয়ে বেচা কেনা শুরু করলো। মানুষ ধরার দল। বলো মানুষ ধরার দল বলতে তাহলে কাদেরকে বোঝাচ্ছে? মানুষকে, রাইট। এখানে দাস ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, মানে বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে এমন বাধ্য, কর্মঠ, সহিষ্ণু কৃতদাস কোথায় পাবে? তার মানে আফ্রিকায় যে দেশগুলো ছিল, সেই আফ্রিকার দেশগুলো থেকে বহু কৃতদাস আফ্রিকা থেকে রপ্তানি করা হতো, মানে ইউরোপ আমদানি করত। এবং এর আগেই তো প্রসঙ্গক্রমে আমি আলোচনা করেছি যে আফ্রিকা থেকে এই কৃতদাসদেরকে নিয়ে এসে ইউরোপে যে সমস্ত যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে প্রথম সারিতে কিন্তু এই আফ্রিকানদেরকে এগিয়ে দেওয়া হয়েছে, মৃত্যু হলে এদেরই হোক। আর বেশিরভাগ আফ্রিকানের হাড় যুদ্ধক্ষেত্রে পাওয়া গেছে, তেমন কেউ ফিরে যেতে পারেনি পুনরায় আফ্রিকার বুকে। তাহলে এই দাস ব্যবসায়ীরা এখান থেকে আফ্রিকানদেরকে বন্দি করে, মানে দাসে পরিণত করে নিয়ে যাচ্ছে, তাদেরকে বিক্রি করছে। তাহলে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে এরা আধিপত্য করার জন্য। এখানে কিন্তু আফ্রিকার দাস ব্যবসায়ীদের কথা আমরা লিখবো না, কিন্তু পরেরটাতে এলো মানুষ ধরার দল। মানুষ ধরতে এলো, এরাই দাস ব্যবসায়ী। আর পঞ্চম শতাব্দী থেকে দাস ব্যবসা সারা পৃথিবীময় একেবারে ফুলে ফেপে উঠেছিল। গর্বে যারা অন্ধ, এই আফ্রিকায় আসা মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ, তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সূর্য হারা অরণ্য। তাহলে অরণ্যের অভ্যন্তরে যদি সূর্য হারিয়ে যায়, মানে অরণ্যের অভ্যন্তরে যদি সূর্যালোক না প্রবেশ করে, তাহলে সূর্য হারা অরণ্য মানে কেমন অরণ্য বলো? অন্ধকারাচ্ছন্ন এবং গভীর, অবশ্যই গভীর অন্ধকার হবে। এমনিতেই ঘন অরণ্য, যদি সূর্যের আলো একটুও প্রবেশ না করে তাহলে ঘন গাঢ় অন্ধকারের কথাই বলা হবে। তাহলে সেই সূর্যহারা অরণ্যের চেয়েও আফ্রিকায়, তোমার মানে আফ্রিকার সূর্যহারা অরণ্যের থেকেও, সেখানকার গাঢ় অন্ধকারের থেকেও আরো অন্ধ। কোন দিক থেকে না? গর্বে, অহংকার, শিক্ষার অহংকার। শিক্ষা নিয়ে কোনদিন অহংকার করতে নেই, বড়াই করতে নেই।
শিক্ষার অহংকার, আমরা সুশিক্ষিত সমাজ আর এরা অশিক্ষিত। এই যে অহংকারের আস্ফালন, ক্ষমতার অহংকার, আমরা ক্ষমতাবান, আমরা শাসক, আর এরা প্রজা সাধারণ। এরা তুচ্ছ, কাউকে তুচ্ছ করা, অবহেলা করা কখনোই উচিত নয়। শাসকের তো কখনোই উচিত নয়, কারণ শাসক যাদেরকে তুচ্ছ করছে, অবহেলা করছে, তারা কিন্তু প্রজা সাধারণ, তারাই দেশবাসী। আর দেশবাসী একসাথে মিলেমিশে থাকলে, ভালোভাবে থাকলে, সুখে থাকলে, শান্তিতে থাকলে সেই রাজ্যের রাজার বা শাসকের ক্ষমতায় বসাটা আরো দীর্ঘস্থায়ী হয়, ক্ষমতায় বসে থাকা, টিকে থাকাটা দীর্ঘস্থায়ী হয়, আর আরো মজবুত হয় তার ক্ষমতা। কারণ প্রজা সাধারণ দেশবাসী হলো শক্তির উৎস, শাসকের শক্তির উৎস, ক্ষমতার উৎস কিন্তু দেশবাসী। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি আমরা এখানেও লক্ষ্য করছি, এবং ইতিহাসের পুনরাবৃত্তি বারবার দেখা যাচ্ছে। শাসক কখনো কখনো ক্ষমতায় অন্ধ হয়ে, কখনো কখনো অর্থের অহংকারে অন্ধ হয়ে, শিক্ষার অন্ধকারে অন্ধ হয়ে কি করে না, এই সাধারণ মানুষকে, প্রজা সাধারণকে দূরে সরিয়ে রাখে, অবহেলা করে, অত্যাচার করে, শোষণ করে, বঞ্চনা করে। আর সেই কারণেই যখনই দেশবাসীকে বা প্রজা সাধারণকে দূরে সরিয়ে দেয়, বিরাট একটা শক্তিকেই দূরে সরিয়ে দেয়, তাহলে শক্তিকে যখন দূরে সরিয়ে দেয় তখন তো সে আপনার থেকেই দুর্বল হয়ে পড়বে, কি তাই না? হ্যাঁ, এটা বোঝা উচিত শাসকের, এটা বোঝা উচিত ক্ষমতাবানদের। ক্ষমতাবানরা মাঝে মাঝে অন্ধ হয়ে যায়, অহংকারে, গর্বে অন্ধ হয়ে যায়। কিন্তু গর্বে অন্ধ হয়ে গেলে বলতো, মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন কি সে দেখতে পায়? কৌস্তব অধিকারী ঢুকলো আমাদের স্টুডেন্ট না রে? আচ্ছা, এত লেট করলি কেন? হ্যালো, অনেক দেরি করে হয়ে গেল। হ্যাঁ, যেখানে ছিলাম তো কি যেন বললাম, একটু মনে করিয়ে দাও। তো মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন কি মানুষ দেখতে পায়? বলো আমাকে, আগে এটা প্রশ্নের উত্তর দাও। দেখতে পায় না। আচ্ছা, কখনো কখনো আমরা রাগে অন্ধ হয়ে যাই। রাগে যখন মাথা ঠিক থাকে না, প্রচন্ড রাগ, এটা তো অনেকেরই হয়। হ্যাঁ, প্রচন্ড রাগ হয়েছে, রাগ, অভিমান থেকে, রাগ থেকে মাথার কাজ করে না, যেন মাথাটা বনবন করে ঘুরছে, চোখ টোক অন্ধকার হয়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে যাচ্ছে। তখন কেউ কিছু বলতে এলে কানে যায় ঠিকঠাক করে না? তখন আমরা বুঝি না, বুঝতে পারি? বলো না, তখন ভালোভাবে বুঝতে পারি না। তখন যদি কেউ জ্ঞানের কথা বলে, উপদেশের কথা বলে, তখন যদি কেউ আমাদের সৎ পরামর্শ বা উপদেশ দেয়, তখন মাথা কাজ করে না, তখন আরো বিরক্ত লাগতে থাকে। তার মানে আমরা এটা জানি, আমরা রাগে কখনো কখনো অন্ধ হয়ে যাই। তো রাগে যদি অন্ধ হয়ে যাই, অন্ধ হলে যখন মানুষ বুঝতে পারে না বা দেখতে পায় না, তার মানে যে কোনো কারণে মানুষ যদি অন্ধ হয়ে যায় তখন মানুষ দেখতে পাবে না, মানে বুঝতে পারবে না সে কি করছে, ঠিক না ভুল। তাহলে যে মানুষগুলো ক্ষমতার কারণে, অর্থের কারণে, তথাকথিত যে উচ্চ শিক্ষিত মানুষের উচ্চ শিক্ষা, সেই উচ্চ শিক্ষার কারণে তারা অন্ধ হয়ে গেছে, তো অন্ধ হয়ে যাওয়ার কারণে গর্বে, অহংকারে অন্ধ। আমরা সবার উপরে, সবার উঠে, আমরা সব পারি। আর যারা এই সাধারণ মানুষ আমাদের পদতলে থাকবে, আমাদের পদানত থাকবে, আমরা তাদেরকে শোষণ করব, শাসনের নামে আমরা তাদেরকে পিষ্ট করব, যা বলবো তাই শুনবে। এই যে অহংকার, এই অহংকারটা কখনোই শাসন ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে পারে না, পতন অবশ্যম্ভাবী। কারণ
রাবণও ভেবেছিল যে সামান্য বনবাসী রাম লক্ষ্মণ, মাত্র 2 জন, সামান্য বনবাসী রাম লক্ষ্মণ আমার কি করবে। আর রাম লক্ষ্মণ কাদেরকে সঙ্গে নিয়েছিল পরবর্তীতে? বানর কুলকে, বানর দলকে। বানর, বানরকে কি, আমরা রাক্ষস কুল, আমি লঙ্কার রাজা, আমার সব বড় বড় যোদ্ধা রয়েছে, আমার পুত্ররা দেবতাদের আশীর্বাদে ধন্য, ওই সাধারণ সামান্য তুচ্ছ মানব কি করবে? বড্ড অহংকার হয়েছিল, কিন্তু সেই অহংকার থেকে পতন, আর সেই পতন প্রবাদ হয়ে রয়েছে অতি দর্পে হত লঙ্কা। দর্প মানে অহংকার, অতি দর্পে হত লঙ্কা, লঙ্কা একবারে হত ছারখার হয়ে গিয়েছিল। তাই কোনোদিন অহংকার বা দর্প কোনোদিনই করবে না, যত বড় হোক না কেন, যত বড়, যত পদমর্যাদাতে, যত উঁচুতেই থাকবো না কেন, সব সময় পা থাকবে মাটিতে, পা থাকবে মাটিতে। হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যেও না, মানে হঠাৎ করে ডানা যেন না গজায়, উঠতে চেষ্টা করো না, কারণ একদিন না একদিন ক্ষমতা থাকবে না, শরীরের জোর থাকবে না, মনের জোর থাকবে না, তখন কিন্তু আবার নেমে আসতে হবে। কারণ সময় সবার ভালো যায় না, কখনো কখনো দুর্ভাগ্য আসে। তাই সব সময় মাটিতে পা রাখবে, কারণ এটাই মনে রাখবে যে যে যত বড় লোকই হোক না কেন, আমি বলছি অর্থের দিক থেকে, যে যতই স্ট্যাটাসের দিক থেকে উচ্চ মর্যাদায় থাকুক না কেন, আমাদের তো জন্ম হয়েছে মাটিতে রে বাবা, মাটি থেকেই তো আমরা বড় হচ্ছি। আর মাটির সঙ্গে যদি সংযোগ না থাকে তাহলে একটা সময় ভেঙে পড়তে হয়, ধ্বংস হয়ে যেতে হয়। যাই হোক, ক্ষমতাবানরা মাঝে মাঝে ক্ষমতায় গর্বে অন্ধ হয়ে গিয়ে এটা বুঝতে পারে না, আর নির্মমভাবে অত্যাচার চালায়। তাহলে গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা। সভ্যের বর্বর লোক, নামে সভ্য সমাজ, কিন্তু আসলে এরা সভ্য সমাজের মুখোশধারী বর্বর, অসভ্য, জঙ্গলি ভূত। এরাই আসলে আনকালচার, এরাই অশিক্ষিত। সেই শিক্ষার কি মূল্য? যে শিক্ষা মানুষকে অত্যাচার করতে শেখায়, মানুষকে শ্রদ্ধা করতে শেখায় না, অশ্রদ্ধা করতে শেখায়, অসম্মান করতে শেখায়। কিসের শিক্ষা? এরা নামে সভ্য সমাজের মুখোশধারী, নামে মুখোশধারী, নামে হচ্ছে সভ্য সমাজ। তার মানে সভ্য সমাজের মুখোশটা ধরে রয়েছে, কিন্তু আসলে এরা কিন্তু বর্বর। আর এদের মধ্যে সেই বর্বরতা রয়েছে, সেই বর্বরতার প্রকাশ লোভের মাধ্যমে, লোভের মধ্য দিয়ে। তাহলে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা। নগ্ন করলো মানে উন্মোচিত করলো, নগ্ন করলো মানে প্রকাশ্যে আনলো, নগ্ন করলো মানে হচ্ছে অনাবৃত করলো। তার মানে শব্দটা শুনতে আমাদের একটু অড লাগতে পারে, কিন্তু মিনিংটা, মানেটা কিন্তু অড নয়। নগ্ন করলো মানে বুঝতে পেরেছ? প্রকাশ্যে আনা, উন্মোচিত করা, সবার সামনে আনা। আপন মানে নিজের, নির্লজ্জ, অমানুষতা। এই যে অমানুষতা, মানে মানুষ হয়েও যে অমানুষের মতো আচরণ করছে, এই অমানুষতা, সেই অমানুষতারও একটা সীমা থাকা উচিত। এবং সেই সীমাটা এতটা ছাড়িয়ে গিয়েছে নির্লজ্জতার চূড়ান্ত। তাই নির্লজ্জ অমানুষতা। কোনো জীবজন্তু বা পশুর সঙ্গেও তুলনায় আসা যায় না। পশুরাও কখনো এরকম ধরনের নির্লজ্জতাকে ছাড়ায় না। আমরা ভাবি পশুরা হিংস্র, পশুরা কেড়ে নেয়, পশুরা আঘাত করে, কিন্তু সেই পশুরা, তাদেরও কিন্তু একটা সীমা আছে। তারা যে আঘাত করে, তারা যে কেড়ে নেয়, তার একটা সীমা আছে। কিন্তু মানুষ পশুদেরকেও ছাড়িয়ে গেছে। যাই হোক, নির্লজ্জ অমানুষতা,
সেই অমানুষতাকে প্রকাশ করলো। কিভাবে প্রকাশ করছে? কেড়ে নেওয়ার মাধ্যমে, আধিপত্য বিস্তারের মাধ্যমে, শোষণের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, অবহেলার মাধ্যমে, অসম্মানের মাধ্যমে, আঘাতের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, মানে হত্যার মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে তারা তাদের নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করলো। নগ্ন করলো মানে প্রকাশ করলো। বোঝা গেল অর্থটা, মানেটা? তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার ভাষাহীন ক্রন্দন, ক্রন্দন মানে কান্না। তোমার মানে আফ্রিকার, আফ্রিকা কাঁদছে। আচ্ছা, আফ্রিকা কাঁদছে মানে আফ্রিকাকে মাতৃরূপে দেখা হয়েছে। মা কাঁদছে, দেশ মাতা কাঁদছে। এখানে তো একটা দেশ নয়, আফ্রিকা একটা মহাদেশ। তো গোটা মহাদেশটাকে যেন ধরিত্রী মাতা রূপে কল্পনা করা হচ্ছে, মা রূপে কল্পনা করা হচ্ছে। সেই মা আজ কাঁদছে। মায়ের যে কান্না, আফ্রিকার যে কান্না, সেই কান্নাটা কেমন কান্না? প্রশ্ন থাকতে পারে। আফ্রিকার কান্না কেমন? আমাদের ব্যাখ্যা করতে হবে না, যেটুকু আছে ওইটুকুই আমরা লিখে দিয়ে আসবো। আফ্রিকার কান্নাটা কেমন? না ভাষাহীন কান্না, ভাষাহীন ক্রন্দন। ভাষাহীন কান্না মানে ভাষায় প্রকাশ করছে না, কথা বলছে না, এমন ভাবে কান্না। কোনোদিন কেঁদেছো? না বলে সবাই কেঁদেছি আমরা। সবসময় কি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে হবে নাকি? চিৎকার করে করে কথা বলতে হবে নাকি? ভ্যাঁ ভ্যাঁ করে কান্না সেটাও কিন্তু এক ধরনের কান্না। সে তো ছোটবেলা থেকে অনেক কেঁদেছো তোমরা। আবার কখনো কখনো জোরে জোরে চিৎকার করে করে কাঁদলে অনেক সময় পার পেয়েও যায়, মানে একটু নাটক করতে হয়, এটাকে নাটক বলা হয়। বাচ্চারা কিন্তু একটু নাটকও করে, একটু দেখো টাচ করবে চিৎকার করে কাঁদে, হ্যাঁ হ্যাঁ, না জানি কিছু একটা হয়ে গেছে, এমন জোরে জোরে চিৎকার করে করে কাঁদে। তো সেটাও এক ধরনের কান্না। সেই ছোটবেলা থেকে আমরা ওই ধরনের কান্নাটা কাঁদছি। কিন্তু বাড়ির যারা বড়রা, বিশেষ করে যারা পুরুষ মানুষ, ছেলেরা, বড়রা, আমি কে বলছি মাঝ বয়সী বয়স্ক, তারা কি সারাক্ষণ, তাদেরকে কেউ মারলে টালে সারাক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। কোনো একটু অঘটন ঘটে গেছে, কোনো একটা কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, তোমরাও কষ্ট পেলে, আঘাত পেলে, সারাক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার করে করে বাড়ি গোটা ঘর গোটা ফাটিয়ে কাঁদো নাকি? তাহলে এটা হচ্ছে নীরব কান্না, এটা ডুগরে ডুগরে কান্না, অন্তরটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কষ্টে, চাপা কান্না। তাকেই বলা হয় ভাষাহীন ক্রন্দন। ভাষায় প্রকাশ করছে না। আবার কিছু কিছু মেয়েদের, মহিলাদের কান্না তো তোমরা নিশ্চয়ই শুনেছ। কোন একটা বিরাট অঘটন ঘটে গেলে, যদিও এটা বলা ঠিক নয়, শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা ঠিকই। 4 বার কথা বলে, মাঝখানে 2 বার কাঁদে। আমার কি হবে রে ভ্যাঁ, আমি কোথায় যাবো রে ভ্যাঁ, আমার কেন এমন হয়ে গেল রে না, ও তুমি চলে গেলে কেন গো ভ্যাঁ, আমার কোথায় এলআইসিগুলো রেখে দিয়ে গেছে, তো এলআইসির ডিটগুলো খুঁজে পাচ্ছি না গো ভ্যাঁ। মানে দেখবে চুপ করে দাঁড়িয়ে থাকে, যদি এটা একটু মজার হয়ে যাচ্ছে, চুপ করে দাঁড়িয়ে শুনবে যে কেন কাঁদছে, সবটা কিন্তু তুমি ওখান থেকে ইতিহাসটা খুঁজেই পাবে। যে কান্নার ভেতরে পুরো গল্প, একটা গল্প জুড়ে, মানে যদি জুড়ে দাও ওয়ার্ডগুলোকে, দেখবে একটা সুন্দর একটা গল্প তৈরি হয়। যাই হোক, তখন শোকের কারণে মাথা ঠিক থাকে না, তো কান্নাটা কি কেউ আর সুন্দর করে কাঁদতে পারে? এটা তো কোনো শিল্প নয় না। আচ্ছা, সবাই এখন দেখছে, তুমি একটা সুন্দর করে কাঁদো, তো এটা তো কখনো হতে পারে না। কান্না মানে মানুষের কষ্টের আবেগটা প্রকাশ পাচ্ছে না। তো যাই হোক, চোখের জল ঠস ঠস করে পড়ছে, চোখের ধারা নেমে আসছে, কিন্তু মুখে কোনো কথা নেই। তার মানে ভেতরটা, অন্তরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে, কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারছে না। তারই প্রকাশ ভাষাহীন ক্রন্দনের মাধ্যমে। তোমার ভাষাহীন ক্রন্দনে, সেই ক্রন্দনে, সেই চোখের জলে বাষ্পাকুল হচ্ছে অরণ্য পথ। সেই চোখের জল বাষ্প হয়ে উবে যাচ্ছে, বাষ্পাকুল, বাষ্পময় হয়ে পড়ছে। আফ্রিকার অরণ্যের পথ যেন বাষ্পাকুল হচ্ছে আফ্রিকার চাপা কান্নায়। পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মেশে। তার মানে শুধুই যে চোখের জল বাষ্পাকুল হয়ে যাচ্ছে তা নয়, সেই চোখের জল কখনো কখনো
অনর্গল চোখ থেকে যেন আফ্রিকার পথঘাটকে কর্দমাক্ত করছে, কর্দমাক্ত কাদাযুক্ত পঙ্কিল করছে। পঙ্কিল পাঁক থেকে পঙ্ক থেকে পঙ্কিল মানে কাদাযুক্ত কর্দমময় করছে। এবং আফ্রিকার রাস্তার এই পঙ্কিল রূপটা কি কারণে? না আফ্রিকার চোখের জল, আর সাথে বলো কি কিসের জন্য? ভাষাহীন ক্রন্দন, ক্রন্দন থেকে তো চোখের জল, আরেকটা কি? রক্ত। অত্যাচারে অত্যাচারে আফ্রিকার শরীর থেকে রক্ত ঝরছে। এবারে আফ্রিকার শরীর মানে তোমাদের মনে হতে পারে আচ্ছা আফ্রিকার শরীর থেকে আবার কিভাবে রক্ত ঝরবে? আসলে আফ্রিকার সন্তানদেরকে যদি অত্যাচার করা হয়, সন্তানদের গা থেকে যে রক্ত ঝরে পড়ছে, আসলে তো মায়ের উপরেই অত্যাচার হচ্ছে। সন্তানের উপর অত্যাচার মানে তো মা কখনো স্থির থাকতে পারবে না। সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি গোটা আফ্রিকার বুকে অত্যাচার চলছে। তার মানে গোটা আফ্রিকার মানুষজনের শরীর থেকে রক্ত ঝরছে, চোখ থেকে কান্নার জল ঝরে পড়ছে। তার মানে গোটা আফ্রিকার মানুষের জন্য তাদের মা মানে আফ্রিকা, জননী আফ্রিকা যেন ক্রন্দনে আর রক্তে ভাসিয়ে দিচ্ছে। তাই পঙ্কিল হলো ধুলি, কর্দমাক্ত হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মেশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়, এখানে দস্যু বলতে কাদেরকে বুঝিয়েছে? কারা কারা এখানে দস্যু? রাইট, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। এরা দস্যু, এরা লুটপাট করতে এসছে, এরা শাসন করতে আসেনি। হ্যাঁ, শাসনের নামে শোষণ করতে এসছে, কিন্তু শাসন মানে আমরা যা বুঝি রাজা রাজ্যপাট দেখাশোনা করবেন, প্রজাদের শাসন করবেন, তাদের সুখ সুবিধা দেখবেন, তাদের দুঃখে শরিক হবেন, চোখের জল মোছাবেন। কিন্তু এরা শাসন করতে আসেনি, শাসনের নামে শোষণ করতে এসছে, এরা দস্যুবৃত্তি করতে এসছে, এরা লুণ্ঠন করতে এসছে, এরা কেড়ে নিতে এসছে। আর দস্যুদের পায়ে যে জুতো পরা থাকে সেই জুতোর তলায় কাঁটা মারা থাকে। কাঁটা মানে জুতোর তলায় স্পাইক, স্পাইক গুলো বুঝতে পারছো তো? এই যে ফুটবল খেলা হয়, ফুটবল খেলার যে বুট গুলো পরে সেই বুটের তলা দেখেছো? ছেলেরা তো দেখেছো জানি, মেয়েরা দেখেছো? থাকে না স্পাইক, থাকে না? ধরো দৌড়াচ্ছে যখন, তখন দেখবে পায়ের তলা থেকে না বুটের নিচ থেকে দেখবে খাবলা খাবলা করে মাটি উপর দিকে পেছন দিকে ছুটে যাচ্ছে, মানে মাটি উঠে যাচ্ছে। পুরো স্পাইকটা যখন এক জায়গাতে পড়ে পুরো মাটিটাকে টেনে পেছন দিকে ছিটিয়ে দেয়। তার মানে এবার ভাবো যে দস্যুদের পায়ের জুতোর তলায় রয়েছে এরকম কাটা মারা। তো এই কাটা মারা জুতোর তলা দিয়ে যদি কারোর পেটের উপরে, কারোর পায়ের উপরে, কারোর মাথার উপরে, কারোর মুখের উপরে, কারোর গায়ের উপরে পাটা দিয়ে একটু দোলে দেওয়া হয়, তাহলে কি হবে? মাংসের দলা বাকি আসবে না? হ্যাঁ, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। এখানে দস্যুরা, এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি যখন এই কাঁটা মারা জুতো পরে যাচ্ছে, হাঁটছে আফ্রিকার অরণ্য পথ দিয়ে, যে অরণ্য পথ আফ্রিকার রক্তে, আফ্রিকার চোখের জলে কর্দমাক্ত হয়ে রয়েছে, যখন তার উপর দিয়ে হেঁটে যাবে তখন নিশ্চয়ই আফ্রিকার সেই কর্দমাক্ত পথ থেকে ওই কাদা দলা পাকিয়ে উঠবে তাদের কাটা মারা জুতোর তলা থেকে। কিন্তু এটা আক্ষরিক অর্থে আফ্রিকার রাস্তা থেকে বিভৎস কাদার পিণ্ড দলা পাকিয়ে উঠলেও এখানে কাদার পিণ্ড নয়, এখানে আসলে মানুষের দেহের রক্ত মাংস পিণ্ড দলা পাকিয়ে উঠে আসছে। কারণ ওই জুতোর তলা দিয়ে তো ওদেরকে পিষ্ট করা হচ্ছে, লাথি মারা হচ্ছে, ওদেরকে দলা হচ্ছে, ওদেরকে পেশা হচ্ছে। তাহলে সেই আফ্রিকার দস্যু, আফ্রিকার বুকে আগত দস্যুদের পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, এখানে মাংসের পিণ্ড। অত্যাচারে এমনই জর্জরিত করেছে যে
ক্ষত বিক্ষত হয়ে রয়েছে এবং সেই ক্ষত বিক্ষত হয়ে থাকার অত্যাচারের, অমানবিকতার, নৃশংসতার একটা চিহ্ন চিরকালের জন্য প্রথিত হয়ে রয়েছে, দাগ কেটে বসে গেছে চিরকালের জন্য। সেই চিহ্নটা, সেই চিহ্ন অবশ্যই কলঙ্কের চিহ্ন, কদর্যতার চিহ্ন। সেই চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার একটা ইতিহাস ছিল, সেই ইতিহাসটা সহজ সরল, সেই ইতিহাসটা ভালোবাসার, মানবতার। কিন্তু সেই সহজ সরল উদার মানবতার ইতিহাস, মানবতার কৃষ্টি সংস্কৃতির ইতিহাসের বুকে একটা কদর্য ইতিহাসের কলঙ্কিত অধ্যায় তৈরি করে দিয়ে গেল এই আফ্রিকার বুকে আগত ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। তাহলে চিহ্ন রেখে দিয়ে গেল। আফ্রিকার ইতিহাসের পাতা খোলো, তাহলে দেখবে ইউরোপীয়দের আসার আগে আফ্রিকার যে রূপ, সেই রূপ সহজ সরল রূপ, শান্তিপূর্ণ জীবন আফ্রিকার ইতিহাস। হঠাৎ করে তারপরে শুরু হচ্ছে আফ্রিকার ইতিহাসের পাতাতে রক্তে ভেজা পাতা, অত্যাচারের চিহ্ন। পরপর কতগুলো বছর ধরে আফ্রিকার ইতিহাসের পাতায় এখন জল জল করছে সেই কদর্যতার ইতিহাস, অপমানিত হওয়ার ইতিহাস, কলঙ্কিত হওয়ার ইতিহাস। তাহলে চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। প্রশ্ন থাকবে, কারা চিহ্ন দিয়ে গেল? তোমার বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী, তোমার বলতে কার ইতিহাসে? আফ্রিকার যে ইতিহাস, সেই ইতিহাসে। তাহলে আফ্রিকার ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে, নতুন অধ্যায়। সেই অধ্যায়টা কলঙ্কিত অধ্যায়, সেটা হচ্ছে অপমানিত ইতিহাসের অধ্যায়টা সূচিত করে দিয়ে গেছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। কিভাবে? আগে যতটা অংশ আছে, এই যে আজকের যেটা শুরু হলো, এই যে হায় ছায়া বৃতার পর থেকে এই অংশটা থেকে আমাদের নিজেদের মতো করে গুছিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে, এবং তার সাথে আমাদের নিজস্ব ভাষা এবং ইতিহাস থেকে নেওয়া অভিজ্ঞতা, অত্যাচারের সেই অভিজ্ঞতাটাকেও এখানে যোগ করতে হবে। এই পর্যন্ত কারোর অসুবিধা আছে? মাঝখানে জিজ্ঞেস করে নি কোনো লাইন? ওকে, তারপরে এগোই। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। যখন এখানে এরকম বিভৎসতা, নৃশংসতা, অত্যাচার, অমানবিকতা, ঠিক সেই সময়, সেই মুহূর্তে সমুদ্র পারে আরেক দৃশ্য, অন্যরকম দৃশ্য, পুরো বিপরীত দৃশ্য। এখানে যা হচ্ছে তার ঠিক উল্টো দৃশ্য সমুদ্র পারে। তাহলে সমুদ্র পার মানে কোথায় বোঝানো হবে? আফ্রিকার বুকে দাঁড়িয়ে কবি আফ্রিকার বুকে দাঁড়িয়ে আফ্রিকার অত্যাচারের ইতিহাসকে তুলে ধরেছেন। তাহলে আফ্রিকার বুকে দাঁড়িয়ে যদি কবি অত্যাচারের ইতিহাসের কথা বলেন এবং এখানে দাঁড়িয়ে যদি তিনি বলেন সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় আরেক দৃশ্য, তাহলে সমুদ্র পার মানে কোথায় বোঝানো হবে? ইউরোপ। তাহলে আমি তো কবি এই আফ্রিকার বুকে দাঁড়িয়ে কবিতা রচনা করছেন বললাম, তো তোমাদের কি মনে হলো? কবি কি আফ্রিকার বুকে বসে কবিতা আফ্রিকা রচনা করেছিলেন? তাহলে আফ্রিকার বুকে বসে বললাম, তার মানে কিভাবে বুঝতে হবে? না, কবি তো বসে রয়েছেন ভারতবর্ষে, কবি তো বসে রয়েছেন বাংলায়, কিন্তু তাও আমি বললাম যে কবি কিন্তু আফ্রিকার বুকে বসে রয়ে আফ্রিকা রচনা করছেন। হ্যাঁ, কবিরা কি সবসময় সশরীরে সেই সমস্ত জায়গাতে পৌঁছান নাকি? কল্পনায় তো আমরা বিশ্ব জয় করতে পারি, কল্পনায় তো আমরা বিশ্ব পরিক্রমা করতে পারি, যে কোনো জায়গায় আমরা যেতে পারি। পকেটে পয়সা নেই, আমেরিকা যেতে চাও, চোখ বন্ধ করো, ওই যে প্লেনে বসলাম, হুশ করে বেরিয়ে গেলাম, ঘুরে টুরে আবার কিছুক্ষণ পর পৌঁছে যেতে পারবো। এইভাবে তো আমরা বিশ্ব ঘুরে বেড়াতে পারি না? তো কবি তার মানস পথে পৌঁছে গেছেন, কবি তার স্মৃতির সরণি বেয়ে পৌঁছে গেছেন, ইতিহাসের পাতায় গিয়ে দেখছেন আফ্রিকার অত্যাচার ইতিহাসটাও।
যাই হোক, সমুদ্র পারে মানে ইউরোপে। সেই মুহূর্তে, এবার যদি বলে সেই মুহূর্তে মানে তাহলে কোন মুহূর্তে কি লিখবে? হ্যাঁ, যখন আফ্রিকাতে অত্যাচার হচ্ছে তখন সেই মুহূর্তে এই ইউরোপে কি হচ্ছে, তাদের পাড়ায় পাড়ায়, তাদের যারা অত্যাচার করছে তাদের পাড়ায় পাড়ায়, ইটালি তাদের পাড়ায় পাড়ায়, ফ্রান্স তাদের পাড়ায় পাড়ায়, জার্মানি তাদের পাড়ায় পাড়ায়, ইংল্যান্ড তাদের পাড়ায় পাড়ায়, তার মানে সারা ইউরোপে পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে কি হচ্ছে, মন্দিরে প্রার্থনা হচ্ছে, পূজার ঘন্টা বাজছে, মন্দিরে প্রার্থনা করা হচ্ছে, সকালে সন্ধ্যায় পূজা হচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, আরতি হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে দয়াময় দেবতার নামে। দয়াময় দেবতার নামে মন্দিরে আমরা দেবতার কাছে কি প্রার্থনা করি? যে ওকে আমরা কেটে কুচাবো, ওকে আমরা মারবো, পিটবো, সারাদিন ধরে 10টা লাশ ফেলবো, মা আমাকে শক্তি দাও, বাবা আমাকে শক্তি দাও, হ্যাঁ আমি সবাইকে এক ধার থেকে শেষ করে দিয়ে যাবো। আমরা এই প্রার্থনা করি, তাই না? কি প্রার্থনা করি আমরা? যাতে ভালো থাকি, যাতে শান্তিতে থাকি, সবাই যাতে ভালো থাকে, সেই প্রার্থনা করি আমরা। আমরা কিন্তু এই প্রার্থনা করি যে সবাইকে, ঠাকুর সবাইকে সুখে রাখো, সবাইকে শান্তিতে রাখো, সবাইকে আনন্দে রাখো, সবাইকে খুশিতে রাখো, আমাদের যেন কোনো বিপদ আপদ না আসে, আমাদের যেন কোনো অনিষ্ট না আসে। ও নিজের বেলায় আঁটি ছাটি, আর পরের বেলায় কি? নিজের বেলায় আঁটি ছাটি, পরের বেলায় চিমটি কাটি। ও আমরা ভালো থাকি, আমাদের ছেলেমেয়েরা ভালো থাকুক, আমাদের পাড়ার লোকজন সবাই ভালো থাকুক, কিন্তু অন্য পাড়ার লোকজন মরে যাক, তার দরকার হলে আমরা আমাদের পাড়া থেকে লোকজন নিয়ে গিয়ে অন্য পাড়ার লোকজনকে পিটিয়ে আসবো, মেরে আসবো। না, ব্যাপারটা এখানে তাই হচ্ছে না। যারা অত্যাচার করছে সেই দেশের মানুষজন তাদের নিজেদের দেশে শান্তির প্রার্থনা করছে, মঙ্গলের প্রার্থনা করছে, সুখের প্রার্থনা করছে, প্রত্যেকে তারা যাতে সবাই ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে, সবার কারো যেন কোনো বিপদ আপদ না হয়। অথচ সেই ইউরোপের দেশগুলোর একটা শ্রেণী ওখানে যাচ্ছে আর একটা শ্রেণীকে মানুষকে অত্যাচার করার জন্য, মানুষকে শোষণ করার জন্য, মানুষকে হত্যা করার জন্য। সত্যি আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেব, আমাদেরকে বলা হচ্ছে আমরা ছাত্রছাত্রীদেরকে সঠিক রাস্তা দেখাবো, তাদেরকে মানবিক করে তুলব। আর মানবিকতা কি, অমানবিকতা কি বাচ্চা বাচ্চাও জানে। মানবিকতার পাঠ আমরা বই থেকে কেন নেব? আমাদের তো চোখ কান খোলা রাখলে আশেপাশে আমরা দেখতেই পাচ্ছি কোনটা মানবিক, কোনটা অমানবিক। কি দেখতে পাচ্ছি না? এখন এই সময় দাঁড়িয়ে কোনটা ভালো কোনটা মন্দ সেটার জন্য 4 পাতা বই পড়তে হবে আমার তো মনে হয় না। ভালো মন্দ, ঠিক বেঠিক, কোনটা ন্যায় অন্যায়, কোনটা মানবিক অমানবিক, কোনটা অত্যাচার, কোনটা শোষণ, কোনটা কেড়ে নেওয়া, কোনটা বঞ্চনা, সেটা আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। সেইটুকু অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই হয়েছে। তার জন্য বই পড়িয়ে চিৎকার করে করে বলার দরকার নেই যে মানবিক হও, মানবিক হও, মানবিক হও। মানবিকতার পাঠ বই পড়িয়ে তো দেওয়া যায় না। ব্যাপারটা এরকম হচ্ছে যে আমরা ছোটদেরকে বারবার ধরে চিৎকার করে করে বলছি সৎ হও, সৎ পথে চলো, ন্যায় পরায়ণ হও, মানুষকে আঘাত করো না, মানুষকে ভালোবাসো, কাছে টানো, মানুষের পাশে দাঁড়াও। অথচ আমরা আবার এটাও করে দেখাচ্ছি, এবং এটা করে দেখাচ্ছি, কিন্তু বলছি এটা করে দেখাচ্ছি, এটা এই
ওই ঝামেলাতে পড়ার দরকার নেই, যা হচ্ছে হোক, পালিয়ে আমরা চলে যাই অন্যদিকে, চল, যে পড়ে আছে রাস্তার পাশে পড়ে থাকুক, কী দরকার তো ঝামেলা করার, কী দরকার, আমাদের সময় আছে। কোথাও যদি কোনো একটা ঝামেলায় জড়িয়ে যাই, বাবা থাক পড়ে থাক, তার থেকে বাবা আমরা যাই আমাদের পথে। তো ব্যাপারটা হচ্ছে এই, ঘুরে ফিরে এই বই থেকে পাঠ নেওয়ার সত্যি তো কোনো যুক্তি নেই। পাঠ নিতে হবে জীবন থেকে, এবং সেই পাঠ নেওয়াটা এটা যথেষ্ট নয়। জীবন থেকে যেটা আমরা নেব সেটা আবার কিন্তু জীবনেই বাস্তবে কিন্তু প্রয়োগ করব। আর যদি তা না করতে পারি তাহলে এটা ওই পরীক্ষার মধ্যেই আটকে থাকবে, পরীক্ষার মধ্যে। এখান থেকে পড়লাম, পরীক্ষায় কপি করে দিয়ে এলাম, মানে উগরে দিয়ে এলাম, এখান থেকে যা গিললাম, গিলে বমি করে দিয়ে এলাম, উগরে দিয়ে এলাম পরীক্ষার পাতায়, আর জল জল করবে 90%, 95%, 100% মার্কস, কিন্তু কার্যক্ষেত্রে আমরা নিজেরাই অমানবিক হয়ে থেকে যাব। ইউরোপের মুখে যখন পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বাজছে, কিসের জন্য? সত্য সুন্দরের ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, তখন ওখানে অন্ধকারের শাসন চলছে আফ্রিকার বুকে। এটা কেন হবে? তার মানে আফ্রিকা কবিতা যখন পড়বো, যখন বুঝবো, সেটা শুধু কেন হবে? পরীক্ষার জন্য। এটা থেকে নেওয়া শিক্ষা কেন জীবনে প্রয়োগ হবে না? কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে না? কেন গর্জি ওঠা হবে না? অন্যকে মুখ থুবড়ে পড়তে দেখে কেন সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব না? কারণ সাহায্যের হাত বাড়িয়ে না দিলে, আজকে যে মুখ থুবড়ে পড়ছে তার দিকে যদি আমরা মানবতার হাতটা বাড়িয়ে না দিই, কালকে যখন আমরা কেউ মুখ থুবড়ে পড়বো, আমাদের দিকে তো কেউ হাত বাড়িয়ে দেবে না। তাহলে আমরা আশা করবোই কেন যে আমাদের বিপদ আপদে, আমাদের অসুবিধার সময়, আমাদের সমস্যার সময় কেউ আমাদের পাশে থাকুক? কেন আশা করবো? কারণ আশা করা তো উচিত নয়, কারণ আমরা তো থাকতে চাইনি। আমরা তো কেউ সত্যি মানসিকভাবে প্রস্তুত নই। আমরা বারবার ধরে কিন্তু এইভাবেই তৈরি হয়ে রয়েছি যে বাবা নিজের ঘরটাকে আগলাবো, নিজেকে আগলাবো। আরে পাশের বাড়িতে যখন আগুন লাগে, তার যে আঁচটা পাশের বাড়িতেও কিন্তু আসে। কখনো কখনো একটু এদিক ওদিক হলে আগুনটা কিন্তু পাশের বাড়িতেও জ্বলে। তার মানে শুধু ব্যক্তি বিশেষ তাকে আর তার পরিবারকে আগলে রেখে কখনো সুন্দর সমাজ একটা গঠন করতে পারবে না। আবার সমাজ যদি নষ্ট হয়, সমাজ যদি পড়ে, তাহলে ওই ব্যক্তি বিশেষ, ওই পরিবারটাও জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তার মানে তার সর্বনাশ হওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছে, পাড়ায় পাড়ায়। শিশুরা খেলছিল মায়ের কোলে। শিশুদেরকে সব থেকে সুন্দর লাগে, শিশুদের সব থেকে নিরাপদ স্থান কোনটা? কোন জায়গা? এটাকে ভাব সম্প্রসারণের লাইন আমরা ব্যাখ্যা করেছি, পড়ে এসছো ক্লাস 9। বন্যেরা বনে সুন্দর, আর শিশুরা মাতৃকোলে, মায়ের কোলে সুন্দর। তাহলে বন্য প্রাণকে যদি বন্য জীবন থেকে ছিনিয়ে নিয়ে এসে শহরের চিড়িয়াখানায় বন্দি করে রাখা হয় আমাদের আনন্দের জন্য, আমাদের মনোরঞ্জনের জন্য, তাহলে সেটা কিন্তু বেমানান। কিন্তু আমরা করি, কিন্তু এটা কখনোই করা উচিত নয়। হতে পারে তারা বন্য জীব জন্তু, কিন্তু তারাও তো প্রাণী, তাদের তো প্রাণ আছে, তাদেরও তো কষ্ট হয়। আমরা তাদেরকে কি সুন্দর বন্দি করে রেখে সাজিয়ে টাজিয়ে আমরা নিজেরা সেজে গুজে দেখতে যাই। তাদেরকে সাজিয়ে রেখে আমরাও সেজে গুজে দেখতে যাই, বেশ আনন্দ পাই। কিন্তু তাদের কি সেই জায়গাটা মানানসই, উপযুক্ত? কখনোই না। তাহলে বন্যেরা বনে থাকুক, ওটাই তাদের নিরাপদ জায়গা, ওটাই তাদের সুন্দর জায়গা, ওখানেই তারা সুন্দর হয়ে উঠবে, ওখানেই স্বাচ্ছন্দ্য অনুভব করে। ঠিক তেমনি শিশুকে কখনোই মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া যাওয়া উচিত নয়। মায়ের কোল তার নিরাপদ জায়গা,
মায়ের কোলেই সে আরাম পায়, স্বাচ্ছন্দ্য পায়, মা তাকে আগলে রাখে। তাহলে শিশুদেরকে যদি মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, এটাও অমানবিকতার এক শেষ। কিন্তু শিশুরা দেখতে পাচ্ছে ইউরোপে মাতৃক্রোড়ে শিশুরা নিরাপদে খেলছে, আরামে ঘুমোচ্ছে, মজা করছে, শান্তিতে আছে। অথচ আফ্রিকায় থাকা প্রত্যেকটা শিশু অত্যাচারিত হচ্ছে, মায়ের কোল থেকে শিশুগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসছে। তার মানে আফ্রিকার মানুষজনকে যদি আঘাত করা হয়, আফ্রিকার পরিণত মানুষ যদি হারিয়ে যায়, আফ্রিকার বুকে যদি নারী নির্যাতন চলে, মায়েদের অসম্মান করা হয়, মায়েদের মান সম্মান যদি হরণ করা হয়, তাহলে মা যদি না থাকে, মা যদি অসম্মানিত হয়, শিশু তো অভিভাবিকাহীন হয়। তাহলে একটা মহাদেশে দেশগুলোতে দেখা যাচ্ছে শিশুরা অত্যাচারিত হচ্ছে, শিশুরা অভিভাবিকাহীন হচ্ছে। আর একটা মহাদেশের দেশগুলোতে শিশুরা নিশ্চিন্তে, স্বচ্ছন্দে, নিরাপদে খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, আনন্দ করছে, খেলা করছে। কি বৈসাদৃশ্য! কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবির সঙ্গীতে কবিরা সারস্বত সাধক, সরস্বতীর আরাধনা করেন। তাহলে যারা সারস্বত সাধক, সরস্বতীর আরাধক, তো তারা সারস্বত সাধনা, তার মানে তাদের সাহিত্য চর্চার দ্বারা, তাদের সঙ্গীতের সুরমূর্ছনার দ্বারা কার আরাধনা করেন? সত্য শিব সুন্দরের আরাধনা করেন। কি সাহিত্য সঙ্গীত সত্য শিব সুন্দরের পূজা করে। সাহিত্যের মাধ্যমে আমরা ন্যায়টাকে দেখতে শিখি, সাহিত্যের মাধ্যমে আমরা সত্যটাকে দেখতে শিখি, সাহিত্যের মাধ্যমে আমরা সুন্দরটাকে খুঁজে নিতে পারি। তবে শুধু সাহিত্য নয়, কবির সঙ্গীতের কথা বলা হয়েছে। তাহলে কবির সঙ্গীত মানে এখানে সাহিত্যের সুরমূর্ছনা। কেউ মনে করতে পারে কবির সঙ্গীত মানে কি? কবি গান গাইছেন, গান লিখছেন। গানও কিন্তু সাহিত্যের সঙ্গে জুড়ে আছে। তাহলে কবির সঙ্গীত মানে সাহিত্যের মধ্যে যে ধ্বনি মূর্ছনা, সুরমূর্ছনা রয়েছে, সেই সঙ্গীতের কথা বলা হয়েছে। এবং সেই সঙ্গীতের মধ্য দিয়ে বেজে উঠছে সুন্দরের আরাধনা। তাহলে ইউরোপে কবিরা, বুদ্ধিজীবীরা সাহিত্য চর্চার মাধ্যমে সুন্দরের আরাধনা করছে। অথচ সেই মহাদেশের, সেই দেশের কতিপয় মানুষ আর এক দেশের সুন্দরকে রক্তাক্ত করছে, টুকরো টুকরো করছে, ভেঙে খান খান করে দিচ্ছে। আজ যখন বোঝা গেছে এই পর্যন্ত, পরের স্তবকটা বোঝা গেছে, আমরা শেষের দিকে পৌঁছে গেছি। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষ মানে কি? সন্ধ্যা। একটু লিখে রাখতে পারো তোমরা কেউ কেউ, কারণ দু একটা শব্দ যেগুলো এমসিকিউর প্রশ্ন হিসেবে আসে, যেমন প্রদোষকালের অর্থ কি? প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা। তাহলে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন সন্ধ্যা নেমে আসছে। তাহলে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে সন্ধ্যা, সেই সন্ধ্যা অন্ধকারকে ঘনীভূত করছে। সন্ধ্যা যখন অন্ধকারকে ঘনীভূত করছে, আরো 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 গাঢ় হচ্ছে অন্ধকার, তখন সেই অন্ধকারের গাঢ়ত্বটাকে আরো দমবন্ধ করে তুলছে ঝঞ্ঝা বাতাস। ঝঞ্ঝা মানে ঝড়, তারপরে ঝোড়ো বাতাস। ঝঞ্ঝা বাতাস মানে বিক্ষুব্ধ বাতাস। একটা হালকাভাবে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হওয়া, সেটা গাকে
ছুঁয়ে যায়, মনকেও ছুঁয়ে যায়, হৃদয়কেও ছুঁয়ে যায় মৃদুমন্দ বাতাস। কিন্তু ঝঞ্ঝা বাতাস সমস্ত কিছু এলোমেলো করে দিয়ে যায়, তোলপাড় করে দিয়ে যায়। সেই ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, রুদ্ধশ্বাস, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, দম নিতে পারা যাচ্ছে না। তার মানে পরিবেশ পরিস্থিতির কথা বলা হয়েছে, যে পরিবেশ পরিস্থিতিটা আজ বিষাক্ত হয়ে গেছে এই সব পশুদের কারণে। এখানে আক্ষরিক অর্থে পশুরা, বনের পশু বলে মনে হলেও আদতে কিন্তু ওই পশুদের কথা বলা হয়নি। আমি আফ্রিকা কবিতাতে পশুদের কথা বুঝিয়েছিলাম কিছু ছবি দিয়ে, পশুরা যেন গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসছে সেটা দিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু আসলে এই পশুটা নয়। এই পশুদের কথার আড়ালে আসলে রয়েছে সেই সমস্ত কালপ্রিটদের কথা, সেই সমস্ত পশুদের কথা যারা ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস করে দিয়েছে, যারা অন্ধকারকে আরো গাঢ় করেছে, আফ্রিকার বুকে অন্ধকারকে ঘনিয়ে এনেছে, যারা আফ্রিকার বুকে আলোর দিশা দেখাতে পারেনি, আলোর কথা ভাবেও নি, আলোর পথ দেখেনি, যারা আরো 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 অন্ধকারময় করে তুলেছে। তাহলে সেই পশু বলতে কাদের কথা বলা হয়েছে? তাহলে গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো পশুরা, গুপ্ত গহ্বর থেকে, গুপ্ত গহ্বর। যেমন পশুরা দিনের বেলাতে গুপ্ত মানে গোপন গহ্বরে লুকিয়ে থাকে, গর্তে লুকিয়ে থাকে, গুহার গর্তের মধ্যে লুকিয়ে আছে দিনের বেলাতে। কিন্তু যখন রাত নামলো তখন বুঝতে পারলো, অনুভব করতে পারলো যে এবার অন্ধকার ঘনিয়ে আসছে। তখন একটা পশু অশুভ সংকেত করে, অশুভ সংকেত, সে তার একটা অশুভ ডাকে অন্যান্য পশুদেরকে সজাগ করে, সচেতন করে যে হ্যাঁ এই অন্ধকার হয়েছে, এই রাত হয়েছে, এবারে চল দল বেঁধে আমাদের শিকার করার সময় এসেছে। এখানে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। এখানে গুপ্ত গহ্বর মানে কি? লুকিয়েছিল। কোনটা? এই যে গুপ্ত গহ্বর, এই যে মনের মধ্যে দুই বৈপরীত্য স্বভাব বসবাস করে, মনের মধ্যে দুটো গুণ বসবাস করে, একটা হচ্ছে ভালো আর একটা খারাপ। আর আমরা সভ্য সমাজের মানুষ, সুশিক্ষিত মানুষ, আমাদের মধ্যে যে সমস্ত অসৎ গুণগুলো রয়েছে সেগুলোকে অবদমিত করে, সেগুলোকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করে সৎ গুণগুলো, ভালো গুণগুলোর প্রকাশ আমরা করি। কিন্তু কখনো কখনো এই সভ্য সমাজের মুখোশধারীদেরকেও আমরা দেখতে পাই বিভৎস হয়ে উঠতে, ভয়ঙ্কর হয়ে উঠতে। তাদের গুপ্ত গহ্বর থেকে কখনো কখনো পশুরা বেরিয়ে আসে। খবরের কাগজ খুললে, টিভির খবরের চ্যানেল খুললে সেই ভয়ঙ্করতার, নৃশংসতার উদাহরণ আমরা দেখতে পাই। কি পাওয়া যায় না মাঝে মাঝে খবর? এবং সেটা দেখে, সেরকম ঘটনার খবর শুনে আমরা কখনো কখনো সত্যি অবাক হয়ে যাই যে সুটেড বুটেড, ভদ্র পোশাক পরিহিত, উচ্চ শিক্ষিত, কি কদর্যতা তার মনের গোপনে লুকিয়েছিল, বিভৎস হয়ে প্রকাশ পেয়েছে। আর এখানে ইউরোপের বুকে যখন অন্ধকার নেমেছে, সেই অন্ধকারকে আরো ঘনীভূত করেছে একে একে এই ইউরোপের বুকে পৌঁছনো অন্যান্য ইউরোপের সাম্রাজ্যবাদী দলগুলো, আফ্রিকার বুকে পৌঁছনো ইউরোপের সাম্রাজ্যবাদী দলগুলো। একটা দল এসে পৌঁছেছে আর তাদের অশুভ সংকেত দিয়ে আর একটা দলকে ডেকে নিয়ে এসছে। আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, এখানে পূর্ব দিগন্তের কথা বলা হয়নি, কারণ আফ্রিকার বুকে সূর্য ডুবে যাচ্ছে, অস্তমিত হচ্ছে। ঝঞ্ঝা বাতাসে আরো এখানকার মনে অত্যাচারী, নৃশংসতায়, শাসনের নামে শোষণে এই আফ্রিকার বুকে
দম নেওয়ার মতো পরিবেশ নাই, পরিস্থিতি নাই, রুদ্ধশ্বাস হয়ে আসছে, দম নিতে পারা যাচ্ছে না, মানুষগুলো আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনিতে তারা ঘোষণা করছে, এই যে আমি এখন পড়াচ্ছি, বাইরে কিন্তু কুকুর ডাকছে। কুকুর ডাকছে আর কি বোঝাচ্ছে? যে রাত অনেক হয়ে গেছে, পড়ানো থামুন, পড়ানোটা থামিয়ে দিন। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তাহলে দিনের অন্তিম কাল, দিন শেষ, দিনের অন্তিম কাল। দিন যদি শেষ হয় তাহলে কি আসবে? রাত। রাত, তাহলে আফ্রিকার বুকে রাত, পরাধীনতা, নৃশংসতা, অত্যাচার। ঠিক সেই মুহূর্তে কার প্রয়োজন? যখন অন্ধকারে ডুবে যায় চারদিক, তখন কার প্রয়োজন হয়ে পড়ে? যুগান্তের কবি। সেই কবির প্রয়োজন, যে কবি একটা যুগের অবসান ঘটিয়ে আর একটা যুগের শুভ সূচনা করবে। ক্রান্তিকারী সেই কবির প্রয়োজন, ক্রান্তিকারী, ক্রান্তি নিয়ে আসবে। ক্রান্তি, ক্রান্তি মানে কি? বিপ্লব। তাহলে ক্রান্তিকারী সেই কবি আফ্রিকার বুকে অন্ধকারের অবসান ঘটিয়ে আফ্রিকায় আলোয় আলোময় করে তুলবে। এসো যুগান্তের কবি। তাহলে কবি কেন যুগান্তের কবিকে আহ্বান করেছেন? ওই যে একটু আগে যেটা বললাম ওটাই হবে। আফ্রিকার বুকে অন্ধকারের অবসান ঘটিয়ে ক্রান্তি নিয়ে আসবে, বিপ্লব নিয়ে আসবে, পরিবর্তন নিয়ে আসবে, আলোয় আলোময় করে দেবে, আলোর রাস্তা দেখাবে, আশাবাদকে বাঁচিয়ে রাখবে। এসো যুগান্তের কবি। যুগান্তের কবি এসে কি করবে তার আক্ষরিক অর্থ তার পরপরই দেওয়া আছে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, আসন্ন সন্ধ্যা, সন্ধ্যা নেমে আসছে, আসন্ন সন্ধ্যা, সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যা নেমে আসছে। সূর্য তার শেষ রশ্মি পতিত করে, রশ্মিপাতে মানে রশ্মি পতিত হচ্ছে, সূর্যের আলো, সূর্যের কিরণ। তাহলে শেষ রশ্মি দিয়ে সূর্য যখন বিদায় নেয় তখন সাথে সাথে কি নেমে আসে? অন্ধকার। অন্ধকার। তাহলে আসন্ন সন্ধ্যার, আসন্ন সন্ধ্যার, এই যে সন্ধ্যা আগত, আফ্রিকার বুকে পরাধীনতার সন্ধ্যা আগত, সেই সন্ধ্যার শেষ রশ্মিপাতে যখন আলো একেবারে নিভে গেল, যখন আশার আলো একদম নিভে গেল, যখন একেবারে অন্ধকারে ডুবে গেল আফ্রিকা, পরাধীনতার অন্ধকারে, অত্যাচারে, নৃশংসতার, তখনই প্রয়োজন যুগান্তের কবির। যুগান্তের কবি এগিয়ে আসবে। যুগান্তের কবির কাছে কবিগুরু এই আহ্বান জানিয়েছেন যে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। ওই মানহারা মানবী, কোন মানহারা মানবী? আফ্রিকা। যে মান হারিয়েছে, যার মান কেড়ে নেওয়া হয়েছে, যার মান সম্মান নষ্ট করে দেওয়া হয়েছে, যার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, সেই মানহারা মানবী। তাহলে মানহারা মানবী হলো আফ্রিকা। সেই আফ্রিকার দ্বারে দাঁড়াতে হবে। দিনের পর দিন অত্যাচার করেছে, অসম্মান করেছে, আজকে তার কাছে ক্ষমা চাইতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। সেই মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছে। নিশ্চয়ই হাত জোর করে দাঁড়াতে হবে। ক্ষমা চাইতে গেলে নত জানু হয়ে, নত শির হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে বলতে হবে যে ক্ষমা করো, ক্ষমা করো, সত্যি অপরাধ হয়েছে, সত্যি অন্যায় হয়েছে, ক্ষমা করো। আর ক্ষমাই হলো পরম গুণ, ক্ষমাই হলো মহৎ গুণ। এই যে হিংস্র প্রলাপ, আমরা পাগলের প্রলাপ কথাটা বলি, শুনি। পাগল প্রলাপ কাকে বলে? প্রলাপ কি জিনিস? আমি যে অনর্গল বকবক করছি, এটা কি প্রলাপ? হ্যাঁ, এই যে বকবক তো আমিও করছি, তার মানে কি আমি পাগলের প্রলাপ বকছি নাকি? পাগলের প্রলাপ। আসলে পাগল, পাগল তো পাগল, পাগল মানে মাথার ঠিক নেই, তার মানে কি বলা উচিত কি বলা উচিত নয় পাগল তো বুঝতে পারে না।
তাই পাগল কখনো কখনো কি করতে থাকে, অনর্গল একই কথা বক 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 করতেই থাকে। তো সেই পাগল যখন অনেকক্ষণ একই কথা উল্টো পাল্টা কথা বলতে থাকে, এলোমেলো ভাবে বলতে থাকে, তখন তাকে আমরা প্রলাপ বলি। তাহলে পাগলের প্রলাপ, কিন্তু এখানে বলা হচ্ছে হিংস্র প্রলাপ। হিংস্র প্রলাপ, যারা গর্বে অন্ধ, যারা হিংসায় উন্মত্ত, তাদের যে কার্যকারিতা, সেই কার্যকারিতার মধ্যে কখনোই একটা সুস্থিরতা থাকবে না, শান্তি থাকবে না, সেখানে পাগলের মতো উল্টো পাল্টা এলোমেলো অবস্থা হবে। তাই হিংস্র প্রলাপের মধ্যে মানে এই আফ্রিকার মুখে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের এই হিংস্র এই উন্মত্ততার মধ্যে সেই হোক মানে সেটাই হোক মানে সেই ক্ষমা করো ওয়ার্ড দুটোই হোক, কথাটাই হোক, তোমার সভ্যতার, তোমার মানে আফ্রিকার সভ্যতার, আফ্রিকার কৃষ্টির, আফ্রিকার সংস্কৃতির শেষ পুণ্যবাণী, শেষ পবিত্র বাণী। তার মানে আফ্রিকা অত্যাচারিত হয়েছে, আফ্রিকা লাঞ্ছিত হয়েছে, কিন্তু আফ্রিকার যেটা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, সেটা হলো ক্ষমার বাণী, ক্ষমা করাটা। আফ্রিকা ক্ষমা করেছে, আফ্রিকা ত্যাগ করেছে, আফ্রিকা দান করেছে, আফ্রিকা ছেড়ে দিয়েছে। তাহলে এই ক্ষমা করার কথা বলে দাও, কারণ যারা অত্যাচার করেছে, তারা তো অত্যাচার করেছে, তাদের সত্যি ক্ষমা করা যায় না। কিন্তু আফ্রিকা তো উদার, আফ্রিকা তো মহানুভব, আফ্রিকার বাণী হলো ক্ষমার বাণী, আর সেটাই হলো আফ্রিকার পুণ্যবাণী। তাহলে সেই হিংস্র মানুষগুলোকে বোধ হয় ক্ষমা করে আফ্রিকা যেন তার মহত্বতা বজায় রাখে। কিন্তু আফ্রিকার মতো মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তের কবিকে বলতে হবে ক্ষমা করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার কথা বলতে হবে। কারণ যা হয়েছে সত্যি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, অধর্ম হয়েছে। আর সেই আফ্রিকার সভ্যতার শেষ পুণ্যবাণী মানে ক্ষমার বাণী নিয়ে আমরা এগিয়ে চলব। আর এটাই হবে আফ্রিকা কবিতা থেকে নেওয়া আমাদের কাছে বিরাট বড় শিক্ষা, এবং সেই শিক্ষাটাকে ততখানি আমরা সার্থক করে তুলতে পারবো যদি আমরা এটাকে আমাদের জীবনে এবং পরবর্তীতে সমাজ জীবনে এটাকে বজায় রাখতে পারি, প্রয়োগ করতে পারি। এবারে আমাকে বলো, আমার মনে হয় না আফ্রিকা কবিতা নিয়ে আর কোথাও কোনো সমস্যা থাকে। কারোর কি সমস্যা আছে? কোনো লাইনের কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। না। আর যদি অসুবিধা থাকে, তোমাদের জন্য আগামী মাধ্যমিক পর্যন্ত তোমাদের জন্য তো একটা স্থায়ী ব্যবস্থা আমি করে দিলাম, মানে আফ্রিকা কবিতার ডিটেলে আলোচনা, সেটা তোমাদের কাছেই থাকবে। মাঝে মাঝে ওটাকে দেখে নেবে, শুনে নেবে, পরীক্ষার আগে আগে রিভিশন দিয়ে নেবে। আর মনে হয় না কোনো সমস্যা হবে। আমাকে নতুন করে কেউ আর প্রশ্নও করবে না, স্যার ওই জায়গায় আফ্রিকাটা বুঝিয়েছিলেন ভুলে গেছি, আরেকবার বুঝিয়ে দিন তো। কারণ ভিডিও রয়েছে, আলোচনা রয়েছে, আবার একবার দেখে নেবে ঠান্ডা মাথায়। এখন ক্লাস করতে গিয়ে অনেক সময় অন্যমনস্ক হয়তো হয়ে গেছো, কিন্তু পরে আবার যদি দেখে নাও ওই জায়গাগুলো মেকআপ হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকো। ওকে, গুড নাইট, টাটা। Good night. Good night, sir. Bye, sir. Good night, টাটা, বাই বাই। Next, bye. Good night, sir.